হুট করে ফারিহা কারোর দিকে না তাকিয়ে অব্রর গালে চুম্বন কাটল। পরক্ষণে নিজের অবস্থান বুঝে লজ্জায় মাথা নিচু করে নিল। অব্র আর এক মুহূর্ত দাঁড়ালো না, সকলের সামনে ফারিহাকে পাজা কোলে তুলে নিল। ভয়ে ফারিহা অব্র শার্ট খামচে ধরল, তার আঙ্গুলগুলো কাঁপছে, চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। ফায়াজ তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, যেন এতক্ষণ ঘটে যাওয়া সব কিছু এখনো মাথায় ঢুকছে না। রিয়াদ এসে তার কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই শালা চল, দাঁড়িয়ে আছিস কেন? ফায়াজ যেন হুঁশে ফিরল, দ্রুত এগিয়ে গিয়ে মায়ার দিকে তাকালো। মেয়েটা এখনো দুর্বল, ক্লান্ত, ভীত। সে আর দেরি না করে মায়ার পাশে গিয়ে বসে পড়ল। অব্র ফারিহাকে সাবধানে গাড়িতে বসিয়ে দিল, কিন্তু ফারিহা তার হাত ছাড়ল না। অব্রও কিছু বলল না, বরং তার পাশে গিয়েই বসলো। রিয়াদ ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করতেই অব্র হঠাৎ ফারিহার দিকে তাকিয়ে কঠোর গলায় বলে উঠল, এভাবে বালির মধ্যে গিয়ে কে বসে শুনি? একটুও সেন্স নেই তোর? আর ওদের দিকে যে দৌড়ে যাচ্ছিলি, যদি কিছু হয়ে যেত তখন? ফারিহা একগাল হাসল, কিছুই হতো না, কারণ আমার দুইটা ভাই আছে আর তুমি আছো না। অব্র ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। সে কিছু না বলে ফারিহাকে আরও শক্ত করে নিজের বুকে টেনে নিল। ফারিহাও আর সরল না, যেন এই বুকের ভিতরেই তার সব নিরাপত্তা, সব শান্তি। কিছুক্ষণের মধ্যেই তারা রিসোর্টে ফিরে এলো। গাড়ি থামতেই সবাই ছুটে এলো। মায়ার জ্ঞান ফিরেছে দেখে মাইশা দ্রুত এগিয়ে এসে তাকে ধরে নিয়ে গেল রুমে। ঠিক তখনই উদ্গ্রীব কণ্ঠে ফারিহার বাবা ফরিদ শিকদার বলে উঠলেন, মা তুই কোথায় গিয়েছিলি? এভাবে কেউ না বলে চলে যায় নাকি? আমরা কত চিন্তা করেছি জানিস? ফারিহা কিছু বলার আগেই অব্র সামনে এগিয়ে এসে শান্ত কণ্ঠে আওড়ায়, ওরা রাস্তা ভুল করে একটু দূরে চলে গিয়েছিল, আর এই টপিক নিয়ে আর কথা না বাড়ালেই ভালো। ফরিং আর মায়া দুজনেই সেফ আছে, এটাই বড় কথা। সবাই চুপ হয়ে গেল। অব্র এবার নিজের বাবার দিকে তাকালো। ইমরান শিকদারও স্থির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়েছিলেন, চোখে যেন অনেক না বলা প্রশ্ন। অব্র আবার বলতে লাগলো, আব্বু তোমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়ো, আমরা 5 জন পরে আসছি, ওদের রেডি হতে একটু টাইম লাগবে। ইমরান শিকদার ধীরে মাথা নাড়লেন, তারপর সবাই নিজেদের রুমে চলে গেল লাগেজ আর জিনিসপত্র গুছিয়ে আনতে। হঠাৎ ফায়াজ ধীর পায়ে এগিয়ে গিয়ে কেয়ার সামনে দাঁড়ালো। তার চোখ দুটো এতটাই কঠিন যে কেয়ার বুক কেঁপে উঠল। সে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, কিছু বলবে ফায়াজ? ফায়াজ ভ্রু কুঁচকে তাকালো, তারপর ঠান্ডা কণ্ঠে প্রতিধ্বনিত হলো, তোর লজ্জা হয় না? তোকে কতবার বলেছি আমি তোর বড়, আমাকে ভাই বলে ডাকবি, আর তুই নাম ধরে ডাকিস। মাত্র কয়েক বছরে বড় তো। ফায়াজ এক পা এগিয়ে এলো। সো হোয়াট, মিনিমাম 5 বছর। বাই দ্য ওয়ে, বনুকে কি বলেছিস? কেয়া ভরকে গেল, কোথায়, কি বলছো? ফায়াজ এবার দাঁত চেপে বলতে লাগলো, তুই ওকে বলেছিস ও আমার বোন নয়? কেয়া কপাল কুঁচকে তাড়াহুড়ো করলো, না না, আমি সত্যি বলিনি। ফারিহা তোমার আপন বোন নয়। এমনকি ও এই বাড়ির বাকিটা শেষ হওয়ার আগেই। ফায়াজ এক ঝটকায় তার গলা চেপে ধরল। কেয়ার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। দু হাতে ফায়াজের হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, শ্বাস আটকে আসছে তার। ফায়াজের চোখে তখন দাও দাও আগুন। সে ঝুঁকে গিয়ে গর্জে উঠল, আজ যে ওয়ার্ড ইউজ করলি, নেক্সট টাইম যদি শুনি তাহলে তোর গলার রগ আমি টেনে ছিঁড়ে ফেলবো। কেয়া কাঁপতে লাগলো। ফায়াজ দাঁত চেপে আরও বলল, আর শোন, ফারিহা শুধু আমার বোন। ইরহাম ফায়াজ শিকদারের নিজের বোন মাইন্ডিড। কেয়া ভয়ে মাথা নাড়ল, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। ঠিক তখনই পিছন থেকে ফারিহার কণ্ঠ ভেসে এলো, ভাইয়া।
কি করছো তুমি? মুহূর্তে ফাজ হাত ছেড়ে দিল। কেয়া হাঁপাতে হাঁপাতে পিছিয়ে গেল, নিজের গলা চেপে ধরে কাঁদতে লাগলো। ফায়াজ সেকেন্ডের মধ্যে নিজের মুখের রাগ মুছে স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। সে ঘুরে ফারিহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, না না, কিছু হয়নি বনু, রুমে চল, ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হতে হবে। ফারিহা সন্দেহ ভরা চোখে একবার কেয়ার দিকে একবার ফায়াজের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। অতপর ফারিহা কেয়ার দিকে তাকিয়ে ভেংচি কাটল। তারপর কোমরে হাত রেখে গর্বভরা কণ্ঠে প্রতিধ্বনিত হলো, বলছিলে না অভ্রবাই নাকি আমাকে ভালোবাসে না? সব মিথ্যে, অভ্রবাইও আমাকে ভালোবাসে, বুঝেছো? কয়েকদিন পর আমি হব মিসেস ইরফান অভ্র শিকদার। যদি আবার আমাদের মাঝে আসার চেষ্টা করো, তাহলে দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেব। এই বলে ফারিহা গটগট করে চলে গেল। কিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো, চোখে মুখে অপমান আর জ্বালা স্পষ্ট। রাত প্রায় 8টার দিকে অভ্র, ফারিহা, ফায়াজ, মায়া আর রিয়াদ রিসোর্ট থেকে বের হওয়ার প্রস্তুতি নিল। রিয়াদ আর ফায়াজ মিলে সব লাগেজ গাড়িতে তুলে দিল। তারপর সবাই যার যার মতো গিয়ে গাড়িতে বসলো। রিয়াদ ড্রাইভিং সিটে বসে পিছনে তাকিয়ে অবাক, তার পাশে কেউ নেই। সে ঘাড় ঘুরিয়ে বিরক্ত স্বরে বলল, এই তোরা দুজনই পিছনে কেন বসলি? একজন এসে আমার পাশে বস। অভ্র যেন শুনতেই পেল না। সে ফারিহার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। ফারিহা ঠোঁট চেপে হাসল। ফায়াজ ঠান্ডা গলায় বলতে লাগলো, আসবো মানে? কোনো আসা যাওয়া নাই, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে, অনেক দূর যেতে হবে। রিয়াদ মুখ বাঁকিয়ে ফেলল, আমি গাড়ি চালাবো না যদি পাশে কেউ না বসে। আমি কি ড্রাইভার নাকি তোদের? অভ্র চোখ বন্ধ করে রেখেই বলল, এই শ্যাটা, মুখ বন্ধ করে গাড়ি চালা। অতপর বাধ্য হয়ে রিয়াদ গাড়ি চালাতে শুরু করলো। দীর্ঘ 4 ঘন্টা ড্রাইভিংয়ের পর সে একটা জায়গায় গাড়ি থামালো। পিছনে তাকিয়ে দেখে অভ্র ফারিহার গলায় মুখ গুজে ঘুমিয়ে আছে। ফারিহাও তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মায়া জেগে আছে, তার চোখে ঘুম নেই, কিন্তু অস্বস্তি আছে ভীষণ। সে মাঝখানে বসে আছে আর বারবার ফায়াজের সাথে গা ছুঁয়ে যাচ্ছে। বিষয়টা তার নিজেরই ভালো লাগছে না। এমনিতেই ফায়াজকে দেখলে তার বুক ধকপক করে, আর এখন এত কাছে। ফায়াজ ঘুমিয়েছিল। রিয়াদ গিয়ে তার মুখে হালকা পানি ছিটাতে সে চমকে উঠে বসল। রিয়াদ কর্কশ কণ্ঠে বলল, ভাই, এবার একটু তুই ড্রাইভ কর, আমার ভীষণ ঘুম পাচ্ছে। ফায়াজ আদৌ ঘুমে বলে উঠল, পারবো না, তুই চালা। রিয়াদ বিরক্ত হয়ে ওঠে, চালালে চালা, না হলে আমিও এখানে ঘুমিয়ে পড়লাম। এদের শখ কত, নিজের বউ নিয়ে রং ঢং করবে আর আমাকে ড্রাইভার বানাবে। ফায়াজ চোখ মিলে তাকালো, বিরক্ত হলেও কিছু বলল না। হাত মুখ ধুয়ে এসে ড্রাইভিং সিটে বসলো। রিয়াদ পাশের সিটে বসতে গেলে সে দাঁত চেপে আওড়ায়, তুই যদি এখানে বসিস তাহলে আমি গাড়ি 1 ইঞ্চিও চালাবো না। রিয়াদ থমকে গেল, তো কে বসবে? ফায়াজ সোজা সামনে তাকালো, তোর ভাবিকে পাঠা। রিয়াদ মুখ বাঁকিয়ে পিছনে তাকালো, তারপর সেখানে গিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, বাবি, ওহো সরি আপু, তুমি সামনে গিয়ে বসো। মায়া চোখ বড় বড় হয়ে এলো, আমি? হ্যাঁ, তাড়াতাড়ি বসো, আমার ঘুম পাচ্ছে। ওইটুকু জায়গায় হবে না। মায়া শুকনো ঢোক গিলে ফায়াজের দিকে তাকালো, না গেলে হয় না, তাড়াতাড়ি করো আপু, আমার ঘুম পেলে দাঁড়িয়ে থাকতে পারি না। অতপর অনিচ্ছা সত্ত্বেও মায়া গিয়ে ফায়াজের পাশে বসলো। যদিও ভীষণ অস্বস্তি লাগছে, তবুও কর্নারে বসতে পেরে একটু স্বস্তি পেল। এদিকে রিয়াদ পিছনে এসে ফারিহার পাশে বসতে যাবে, ঠিক তখনই অভ্র তড়িঘড়ি করে উঠে ফারিহাকে জানালার পাশে বসিয়ে নিজ মাঝখানে গিয়ে বসলো। রিয়াদ কপাল কুঁচকে তাকালো, শালা, তুই নাকি ঘুমিয়েছিলি? আমি ফারিহার পাশে বসতে যাব, অমনি ঘুম ভেঙে গেল। ভণ্ডমি মারাস আমার সাথে?
চুপ কর বাল। এমনিতেই ফড়িং সেদিন তোর গালে চুমো দিয়েছিল, সেটা নিয়ে কিছু বলিনি, কিন্তু রিয়াদ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। আমি কিছু বলিনি ভাই, আমি ঘুমাই, আমি নাই। আল্লাহু আকবার। মায়া খিলখিল করে হেসে উঠল। ফায়াজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ার হাসি মাখা মুখটার দিকে, চোখ সরাতে পারছে না যেন। তা দেখে অব্র চোখ বন্ধ অবস্থায় বলে উঠল, ওই সাউয়ার নাতি, সামনে তাকিয়ে গাড়ি চালা। তোর জন্য কি বাসর হওয়ার আগেই পটল তুলবো নাকি? ফায়াজ পিছনে তাকালো, তারপর দাঁতে দাঁত পিষে কটমট করে বলল, চুপ কর বাল, নয়তো আমার বোনকে তোর কাছে বিয়ে দেব না। অব্র হেসে উঠল, তোকে বিয়ে দিতে হবে না, আমি নিজেই বিয়ে করে নেব। হুঁ। রিয়াদ হো হো করে হেসে উঠল, আর ফারিহা ঘুমের মাঝে অব্রর কাঁধে মাথা গুজে আরও জড়িয়ে ধরল। অব্র মুখ বাঁকিয়ে আবারও চোখ বন্ধ করল। ভোর 4টার দিকে ফায়াজরা নিজেদের বাসার সামনে এসে পৌঁছালো। রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা, চারপাশে ভোরের নরম নিস্তব্ধতা। গাড়ি থামতেই অব্র আর রিয়াদ আধঘুম চোখে নামলো। দুজনে মিলে লাগেজ নামাতে লাগলো। রিয়াদ তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে গেল। অব্র গাড়ির দরজা খুলে দেখল ফারিহা এখনো গভীর ঘুমে। সে ঝুঁকে খুব আস্তে ফারিহার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর তাকে পাজা করে তুলে নিল। ঘুমন্ত ফারিহা অচেতন ভাবেই তার গলায় হাত জড়িয়ে ধরল। অব্র ঠোঁটে হাসি ফুটে উঠল। সে সদর দরজা দিয়ে বাসার ভিতর ঢুকে গেল। এদিকে মায়া পুরোটা সময় ফায়াজের বুকে হেলান দিয়ে ঘুমিয়েছিল। ফায়াজ একবার তার দিকে তাকালো, তারপর গাড়ি ঘুরিয়ে দিল। মিনিট 10-এর মধ্যেই মায়াদের বাড়ির সামনে পৌঁছে গেল। সামনে সরু গলিতে গাড়ি ঢুকবে না, তাই সে নেমে পড়ল। কিছুক্ষণ চুপচাপ মায়ার দিকে তাকিয়ে রইল, তারপর আপনা আপনি ঝুঁকে মায়ার কপালে একটা চুমু খেলো। সরি বনুর জানু, তুমি এত মিষ্টি যে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তুমি তো আমারই বউ হবে, বলো 2-4টা চুমু দিলে বেশি কিছু হবে না। তারপর মায়াকে সাবধানে কোলে তুলে বাড়ির দরজার সামনে এলো। ফায়াজ আগেই ফোন করেছিল বলে ওদের পরিবার দরজা খুলে অপেক্ষা করছিল। নিজের মেয়েকে ফায়াজের কোলে দেখে মায়ার মা কপাল কুঁচকে তাকালেন। মুখে কিছু বললেন না, কিন্তু চোখে মুখে বিরক্তি স্পষ্ট। ফায়াজ নির্বিকার। সে সোজা ভিতরে গিয়ে মায়াকে তার বিছানায় শুইয়ে দিল, গায়ে কমফোর্টার জড়িয়ে দিল যত্ন করে। তারপর বাসা থেকে বের হওয়ার আগে মায়ার মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ডিয়ার শাশুড়ি আম্মা, মুখটা এমন না করলেও পারতেন। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের জামাই আমি। কোথায় মিষ্টি এনে খাওয়াবেন তা না করে রাগী ফেস করে তাকিয়ে আছেন। ওহো, আপনি মোটেও ভালো না, তবে আমার শ্বশুর আব্বা অনেক ভালো। আর শোনেন, আমার বনুর জানুকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চিন্তা বাদ দিন। বনুর জানু আমার বউ হবে, সো সাবধান। মায়ার মা এবার রেগে উঠলেন, তোমার মতো রাক্ষসের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না, বুঝেছ? যাহ বাবা, বউ আর শাশুড়ির মুখে এই কথা। আচ্ছা বলেন তো, আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে রাক্ষস লাগে? আপনার মেয়ে তো আমাকে দেখলে 10 হাত দূরে থাকে। কোথায় বলবে হ্যান্ডসাম বর পেয়েছি? কিছুক্ষণ দুজনের তর্ক চলল। অবশেষে মায়ের বাবা মেয়ের লাগেজ এনে দুজনকে থামালেন। ফায়াজ হেসে বিদায় নিয়ে চলে গেল। মায়ের মা এখনও রাগী মুখ করে দাঁড়িয়ে আছেন। মায়ের বাবা ধীরে ধীরে বললেন, তুমি এত রাগ করো কেন বলো তো? ছেলেটা তো খারাপ না, আমাদের মেয়ের সঙ্গে বিয়ে হলে মন্দ হবে না। আমরা যা সুখ দিতে পারিনি, ওখানে গিয়ে সেই সুখ তো পাবে। মায়ের মা দীর্ঘশ্বাস ফেললেন, দরকার নেই এত সুখের, বড়লোক হলেই মন বড় হয় না। তোমার মনে নেই, আমার বোনও এমন বড়লোক বাড়িতে বিয়ে করেছিল, শেষে নিজের জীবনটাই দিতে হলো। আমি আমার একমাত্র মেয়েকে হারাতে চাই না। তুমি কালই ওই পাত্রকে আসতে বলো, আমি বেশি রিস্ক নিতে চাই না। মায়ের বাবা আর কিছু বললেন না, চুপচাপ মাথা নিচু করে
ঘরের ভিতর চলে গেল। মা তো তাই ভয়টাও বেশি পান। চলবে।